আমরা এ পর্বে অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। দেখো অষ্টম অধ্যায়ের জন্য আমাদের একটা ধাতুর এবং অধাতুর একটা সক্রিয়তা সিরিজ আমাদের দরকার। এই সক্রিয়তা সিরিজগুলো অনেক কাজে লাগে। নাম্বার 1, গ্যালভানিক কোষের অ্যানোড কী হবে, ক্যাথোড কী হবে, এই সম্পর্কে আমরা এখান থেকে একটা কনসেপ্ট পেতে পারি। নাম্বার 2, আমরা যদি যে কোনো তড়িৎদ্বারে যদি একাধিক আয়ন যায়, ক্যাটায়নে যদি একাধিক ক্যাথোডে যদি একাধিক ক্যাটায়নটা যায় অথবা অ্যানোডে যদি একাধিক অ্যানায়নটা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু সক্রিয়তা সিরিজের একটা প্রভাব আছে। যে নিচের দিকে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সক্রিয়তা সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কি লেখা হচ্ছে যে লি কে না কে ম্যাগাইভার এলো যেন, ফিরে গিয়ে সোনা পাবে, দেন হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। তো এই যে দেখো কবিতাটা বাংলা কবিতার সাথে আমাদের নিচে কতগুলো পরমাণুর আয়ন দেখানো হচ্ছে। লি মানে লিথিয়াম, কে মানে পটাশিয়াম, না মানে সোডিয়াম, কে মানে ক্যালসিয়াম, ম্যাগাইভার মানে ম্যাগনেসিয়াম, এলো মানে অ্যালুমিনিয়াম। তার মানে এই যে এখান থেকে আমরা এই যে আয়নগুলোকে আমরা সিলেক্ট করতেছি। তো এই আয়নগুলোতে যে আগে আসবে সে বেশি সক্রিয়, যে পরে আসবে সে কম সক্রিয়। আমরা এখান থেকে এই ডিসিশনটা নিতে পারি যে এখানে যে আগে আসবে সে বেশি সক্রিয়, যে পরে আসবে সে কম সক্রিয়। এবং এটা আমরা যদি চার্টটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে এখান থেকে বেশি সক্রিয় কে কম সক্রিয়কে এটা আমরা সহজে মনে রাখতে পারবো। সেকেন্ড পার্ট দেখো অধাতুদের সক্রিয়তা সিরিজ। আচ্ছা কি বলতেছে যে নাসায় কোলা ব্যাং ই হাসায়, তার মানে কি এখান থেকে আমরা পাচ্ছি নাসায় থেকে পাচ্ছি নাইট্রেট, সা থেকে পাচ্ছি সালফেট, কোলা থেকে ক্লোরিন, ব্যাং থেকে ব্রোমিন, ই থেকে আয়োডিন, হাসায় থেকে হাইড্রোক্সিল। তার মানে তোমরা এখান থেকে সক্রিয়তা সিরিজে কে সব থেকে বেশি সক্রিয় নাইট্রেট, কে সব থেকে কম সক্রিয় হাইড্রোক্সিল, এটা আমরা এখান থেকে সহজে জানতে পারলাম। ওকে, আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশ হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের কিছু কি পয়েন্ট, মানে আমরা হয়তো পুরো ডেসক্রিপশনটা এখানে দিতে পারবো না, কিন্তু কয়েকটা মানে নোট এখানে দেওয়া হচ্ছে যে আমরা আসলে গ্যালভানিক কোষটা কিভাবে ব্যাখ্যাটা লিখি। তো ফার্স্ট পয়েন্ট কি দেখো, বলছে যে বেশি সক্রিয় ধাতু অ্যানোড হিসাবে কাজ করবে, বেশি সক্রিয় ধাতু। কম সক্রিয় ধাতু ক্যাথোড হিসেবে কাজ করবে। সো বেশি সক্রিয় ধাতু কাজ করবে অ্যানোড হিসেবে, কম সক্রিয় ধাতু কাজ করবে ক্যাথোড হিসাবে। অ্যানোডে কি বিক্রিয়া সম্পন্ন হবে, তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। জারণ বিক্রিয়া মানে তুমি বলতে পারো অ্যানোডে কি হবে, ইলেকট্রন ত্যাগ হবে। ক্যাথোডে কি বিক্রিয়া সম্পন্ন হবে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। বিজারণ বিক্রিয়া মানে তুমি বলতে পারো ইলেকট্রন গ্রহণ। এবং অ্যানোড সবসময় কি হবে বলতো, ক্ষয়প্রাপ্ত হবে। কারণ অ্যানোডে যখন জারণ বিক্রিয়া সম্পন্ন হবে তখন অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, পরমাণুগুলো আস্তে আস্তে আয়নে পরিণত হয়ে যাবে, অ্যানোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। আবার দেখো দেন বলছে ক্যাথোড বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধি কেন পাবে, কারণ আমরা জানি ক্যাথোড তড়িৎদ্বারে যেই দ্রবণ থেকে আয়ন সমূহ ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গিয়ে জমা হবে। সো যেহেতু এখানে পরমাণু সমূহ বাড়তেছে, ক্যাথোড দ্রবণে মানে ক্যাথোড দণ্ডের মধ্যে পরমাণু সমূহ এন্ট্রি নিচ্ছে, এজন্য ক্যাথোড কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং সর্বশেষ আমার এইখানে যেটা আছে যে লবণ সেতু এখানে আমরা ইউজ করব, লবণ সেতু আমরা এখানে ব্যবহার করব। লবণ সেতুর কাজ কি দেখো, লবণ সেতুর কাজ হচ্ছে ভেনিস, মানে এই ওয়ার্ড দ্বারা আমরা এটাকে মনে রাখতে পারি, ভতে ভারসাম্য রক্ষা করে, দ্রবণ দুইটার মধ্যে সে ভারসাম্য রক্ষা করে। নতে নিরপেক্ষতা বজায় রাখে। তাহলে কি নিরপেক্ষতা বজায় রাখে, তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। আমরা জানি যে গ্যালভানিক কোষের অন্যতম একটা কাজ হচ্ছে ইলেকট্রিসিটি কন্টিনিউ করা। সো এই যে এখান থেকে আমরা তাহলে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে পারি। আর সতে কি বলতো, সতে সংযোগ স্থাপন করা দুইটা দ্রবণের মধ্যে, এই যে এই একটা দ্রবণ এই একটা দ্রবণ। সো ইউ আকৃতির যে কাঁচনল, এই কাঁচনল কি করেছে, দুইটা দ্রবণকে কানেক্ট করতেছে। সো সতে সংযোগ স্থাপন করা। তো এই হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় থেকে আমাদের আসলে অনেক বেশি কিছু আমরা দিতে পারলাম না, বাট তোমাদের জন্য কাজে লাগবে এরকম অনেকগুলো ছোট ছোট ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিলাম। আমরা ধাতু সক্রিয়তা সিরিজ দিলাম, অধাতু সক্রিয়তা সিরিজ দিলাম, গ্যালভানিক কোষ দিলাম এবং লবণ সেতুর কাজ কি এটাও আমরা এখানে বর্ণনা করে দিলাম।